প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায়। আমরা সমসাময়িক নানা ইস্যুতে কথা বলে থাকি সাধারণ মানুষের সঙ্গে। রাজশাহী থেকে আপনাদের সঙ্গে আছি আমি কাজী শাহেদ। আমরা আজ কথা বলবো, যেহেতু রমজান মাস চলছে, ঈদের প্রস্তুতি, এগুলো নিয়ে একটু সাধারণ মানুষদের সঙ্গে কথা বলতে চাই। কেমন চলছে ঈদের প্রস্তুতি? আর সামনে ঈদকে ঘিরে নানা রকম আয়োজন থাকে সাধারণ মানুষের। তো আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনার ছোটোবেলার ঈদ কেমন ছিল, এখন ঈদ কেমন কাটছে, বা এমন প্রস্তুতি কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ছোটোবেলায় ঈদ খুবই আনন্দের ছিল এবং অনেক আনন্দ ঘনপূর্ণভাবে ঈদ উদযাপন হতো। ঈদগাহ ছিল, ঈদের মাঠে সবাই আমরা নামাজ পড়তে যেতাম। কিন্তু বর্তমানে তো আসলে ঈদগাহ নাই, মসজিদে নামাজ পড়ার জন্য যেতে হয়। আর আগে যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় যারা থাকছিলেন, তারা তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অন্যান্য দলের নেতৃবৃন্দরাও হয়তো গরিবদের মাঝে জিনিসপত্র, ত্রাণ অথবা ঈদের সামগ্রী বিতরণ করতো। কিন্তু এখন খুবই কম, নগণ্য দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত চোখে পড়ার মতো না। এই আমার ছোটো ভাইকে দেখলাম দু একটা ফেসবুকের লাইভে যে আসা মানুষকে সহায়তা দেওয়ার চেষ্টা করছে, টিসিবির লাইন টাইনগুলো সিরিয়াল করে দিচ্ছে, এরকমই। তাছাড়া এখন পর্যন্ত তেমন চোখে পড়েনি যে কোনো নেতৃবৃন্দ বা কেউ ইলেকশন করবে বা জাতীয় সংসদ নির্বাচন। আসলে নির্বাচনটা কবে হবে এটা অনিশ্চিত হওয়ার কারণে মনে হয় এখন পর্যন্ত মাঠে ঘাটে তেমন কোনো নেতৃবৃন্দকে দেখা যাচ্ছে না। একটা বিষয় একটু জানতে চাই, আপনি বলছিলেন যে ঈদগাহে যেতে নামাজ পড়তে এখন মসজিদে নামাজ পড়তে হচ্ছে। এটা তো নগরায়নের কারণে হয়তো হয়েছে, কিন্তু আগের যে সম্প্রীতি ছিল, রাজনৈতিক সম্প্রীতি, মানুষ বিভিন্ন দলের মানুষরা একসাথে মিলেমিশে ঈদ উদযাপন করতেন, সেই জিনিসটিও কি এখন আছে নাকি সেটাতে ভাটা পড়েছে? না, এখনও আপনার যারা সরকারি দলে ছিল আগে পূর্বে, ওরা যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, এখনও যারা সমর্থক ছিল, যারা ছাত্রদের উপরে গুলি এবং হত্যাযজ্ঞ চালিয়েছে তারা ব্যতীত তারা এখনও সমাজে বসবাস করছে এবং একসাথে মসজিদে নামাজ কালাম পরে দেখি তাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। কিন্তু আমাদের কাউকেও দেখি না যে তাদের সাথে গণ্ডগোল ঝামেলায় ফ্যাসাদ করছে, এবং তারাও সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করছে এদেশের নাগরিক হিসাবে। যেহেতু একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, রাজনৈতিক দল ক্ষমতায় নেই, এবারের ঈদটা কেমন হবে মনে হচ্ছে আপনার কাছে? বর্তমান সরকার চেষ্টা করেছে বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য, এবং আমরা বরাবরই দেখে আসছি শুধু লেবুর দামটাই বেশি, তাছাড়া অন্যান্য সামগ্রী যা আছে তা বাজারে পূর্বের যে কোনো সরকারের চাইতেও একটু সহনীয় পর্যায়ে আছে। সেজন্য মোটামুটি একটু ভালো পর্যায়ে সবাই ঈদ উদযাপন করবে বলে আমি আশা করি, এবং ঈদ সকলে সুন্দর হবে। আর রমজান মাসে আল্লাহ তাআলার রহমতে অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা দিনে আমরা সবাই রোজা পালন করছি, ইনশাআল্লাহ ভালো ঈদ উদযাপন হবে বলে আমি আশা করি। ভালো ঈদ উদযাপন হবে। একটু আপনার কাছে জানতে চাই, আপনিও তো ছোটোবেলায় ঈদ উদযাপন করেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে আপনার প্রতিবেশীরাও ছিলেন। একটু জানতে চাই আপনার কাছ থেকে যে এবারের ঈদ উদযাপন কেমন হবে? উনি যেমনটি বলছিলেন জিনিসপত্রের দাম নাগালের মধ্যে ছিল, এবং তেমন ছিল কি না? বিগত দিনে আমরা ঈদ উদযাপন করেছি, সেটা হলো আওয়ামী লীগ সরকারের আগে, খুবই সুন্দর। তখন আমাদের মধ্যে তেমন কোনো ভেদাভেদ ছিল না। বিগত দিনে ঈদ বলেন, ধর্মীয় কোনো প্রোগ্রাম বলেন, বা আমাদের রাজনৈতিক কোনো প্রোগ্রাম বলেন, আমরা খুব ভয়ভীতিতে থেকেছি। ঈদের জামাতটাও করতে আমরা ভয় করেছি, সেই জামাত ঠিকমতো আমরা করতে পারিনি, সেটা ছিল আমাদের মধ্যে ভয়। কিন্তু বর্তমান সরকারের আমলে আল্লাহর রহমত, সেই ভয়টা আমাদের মধ্যে নেই এবং সাধারণ মানুষের মধ্যেও নেই। এখন তারা অতি সুন্দর এবং সামনের দিনগুলোও খুব সুন্দর আমার মনে হচ্ছে। তবে দ্রব্যমূল্য এর আগে যে পর্যায়ে ছিল তার থেকে এখন অনেক অনেক কম। প্রত্যেকটা দ্রব্যমূল্যর দাম অনেক কম। যেমন পেঁয়াজ এখন 20 টাকা কেজি, আলু 25 থেকে 30 টাকা কেজি, চিনি 180 টাকার থেকে এখন 120 টাকা কেজি। তো যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখন অনেক কম মূল্যে পাওয়া যাচ্ছে এবং সাধারণ মানুষগুলো নাগালের মধ্যে আছে আমি মনে করি। হ্যাঁ, এবং সামনে এই যে বর্তমান যে রমজান মাস, আমরা সামনে সুন্দর একটা ঈদ উদযাপন করব। আমি যতটুকু দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে অনেক অনেক শান্তভাবে মানুষ ঈদ উদযাপন করবে, এটাই আমার বিশ্বাস। আপনি বলছিলেন যে জিনিসপত্রের দাম আগের চেয়ে অনেক কম, অনেক। তাহলে টিসিবির লাইনে, ওএমএস এর লাইনে এত ভিড় কেন মানুষের? বিষয়টা হচ্ছে এটা আমাদের হক। টিসিবি গভর্নমেন্ট দিচ্ছেন সাধারণ মানুষকে, যাতে এই যে বাজারটা আজকে আমরা কম পাচ্ছি, হয়তো সেটা টিসিবির কারণে, আমার কথা কি বুঝছেন, হয়তো সেটা টিসিবির কারণে অনেক বাজারের মূল্য কমে গেছে।
ধন্যবাদ। আমরা একটু কথা বলি আসলে, যেহেতু টিসিবির পণ্যের কারণে হয়তো জিনিসপত্রের দাম কমেছে, এটি মানুষ বলছে যারা সংসার চালান। আমরা একটু নারীদের সঙ্গে কথা বলতে চাই যে তারা কি বলছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই, সংসারের খরচ তো আপনার মাধ্যমে হয়ে থাকে, তো জিনিসপত্রের দাম কি কম আসলে? আসসালামু আলাইকুম। জি, এখন একটু জিনিসপত্রের দাম হাতে লাগালে আছে, কিন্তু এর আগে পেঁয়াজ 180, 220 এরকম খেয়েছি। এবার হয়তো 15 থেকে হাইস্ট 20 টাকা কেজি, এর বেশি নাই। আলুর ওরকম 20, 25, 30 এরকম হয়ে একটু খরচটা আর কি একটু সীমিতর মধ্যেই আছে। এই যে মানে জিনিসপত্রের দাম এখন যেরকম বলছেন আপনারা কম, এটি আসলে ধরে রাখাও তো এক দরকার। সেক্ষেত্রে সরকার আসলে কি করতে পারে? সরকার যেমন এখন যেহেতু বর্তমান সরকারে এগুলো করছে, সেহেতু তো হচ্ছে জিনিসপত্রের দাম তো কমেই আছে, কিন্তু এর থেকে বাড়তি এখন সরকারকেও করা যাবে না, কারণ মানুষও তো কিছু আছে যে গোডাউনে ভরে রাখে, এই করে, এগুলো করা যাবে না। সরকারকেই এগুলা ওদিকে খেয়াল রাখার লাগবে, যাতে কোনো কলেস্টার বা কোনো কিছুতে এগুলো তো ঢুকানো যাবে না, তাহলে তো জনগণ আবার সেই বেশি দামের মধ্যেই হবে। আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো যে আমরা দেখলাম যে আমরা যেখানে কথা বলছি তার ঠিক বাইরে টিসিবির ট্রাকেও তো অনেক মানুষ, তারা যেটি বলছেন যে জিনিসপত্রের দাম বাজারে কিনতে পাওয়া যাচ্ছে না বলেই তারা এখানে ভিড় করছেন। আপনি বলছেন যে না, জিনিসপত্রের দাম কম, আসলে মানে বিষয়টা কি? আমার হয়তো সামর্থ্য আছে 20 টাকা কেজি কেনার, কারো সামর্থ্য নেই যে 5 টাকা কেজি কেনার, সেই ক্ষেত্রে তারা টিসিবির মাল কেনার জন্য এখানে হয়েছে। কিন্তু সবার তো সামর্থ্য থাকতে হবে। হয়তো আমার সংসারে 10,000, কারো সংসারে হয়তো 5,000 টাকাও আয় হয় না, এই জন্যে তারা এখানে দাঁড়িয়ে লাইন ধরে দাঁড়িয়ে নিচ্ছে। তারপরে সবাই মিলে এটা ডিসিপ্লিন ঠিক করার জন্য আমার ছোট ভাই আছে, ওই এগুলার জন্য, মানে যাতে গরিব মানুষ এগুলার বাইরে না যায়, এটা সম্পূর্ণ করার জন্য আমার এক ছোট ভাই আছে, ওই সব। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা স্বাধীনতা পেয়েছি। এক সময় আমরা কিন্তু গণঅভ্যুত্থানের পূর্বে আমরা স্বাধীনতা ছিল না। আমি মানে এই ফ্যাসিবাদ সরকারের আমলে একজন নির্যাতিত। নির্যাতিত কে করেছে? স্বয়ং আমার ভাই নির্যাতিত করেছে। কেন? সে আওয়ামী লীগের ক্ষমতায় ছিল। যারা আওয়ামী লীগের ক্ষমতায় ছিল তারা ভাই, মা, বোন, ভাই, এলাকাবাসী কাউকে চিনে না, কিন্তু তাদের কাজই ছিল কী করে তারা দমন করবে, নিপীড়ন করবে। এখন স্বাধীনতা, আমি বলি স্বাধীনতার পরে, যে স্বাধীনতার পরে এখন আমরা ভালো আছি, আনন্দ আছি। যে দ্রব্যমূল্য পেঁয়াজ বলেন, আদা বলেন, রসুন বলেন, আলু বলেন, কত দাম কমে আছে। আমরা শান্তিতে ঘুরে বেড়াচ্ছি, স্বাধীনতা পাচ্ছি আমরা। এক সময় গণঅভ্যুত্থানের আগে আমরা যে দাড়ি রাখছি, যারা অনেকে আমাকে এসে বলেছে দাড়ি কেটে ফেলবো। কেন? দাড়ি যদি না কাটি, গণঅভ্যুত্থানে যদি আমরা সাকসেসফুল না হই, তাহলে দাড়ি রেখে ধরে নেবে তো আমরা। বিভিন্ন অন্যান্য দলের নাম বলে, শিবির বলবে, অনেক বলবে, আমরা দাড়ি কেটে ফেলে দিই, তাহলে আমাদেরকে ধরবে না। তো আমরা পাঁচেই এই গণঅভ্যুত্থানের পরে আমরা শান্তিতে আছি, আরামে আছি, সুখে আছি আমরা। বাইরে না যায়, এটা নিয়ে একটা অনেক অভিযোগ থাকে যে টিসিবির পণ্য বিভিন্ন কালোবাজারে চলে যায়, ডিলাররা বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়, এর ফলে সাধারণ মানুষ, যারা দরিদ্র মানুষ, তারা পায় না, এমন অভিযোগ কিন্তু থাকে। আপনারা যেহেতু এগুলো তদারকি করেন, এখানে দেখেন, এটি আসলে বন্ধ করা গেছে কি? দেখেন, দীর্ঘদিন 17 বছর আওয়ামী লীগ সরকার একটা বাকশাল কায়েম করছে। তারা তাদের নিজেদের লোকের মাধ্যম দিয়ে এই সমস্ত জিনিস করছে। তা আসলে আমরা দীর্ঘদিন এগুলো থেকে বিরতই ছিলাম, এইদিকে আমরা চোখ দিতে পারিনি। তো আপনারা যে কথাটা বলছেন, আশা করি আমরা চেষ্টা করব যে বিগত দিনে যেন আওয়ামী লীগ সরকারের মতো সাধারণ মানুষ যেন আওয়ামী লীগ সরকার যেভাবে জিম্মি করে রাখছে সেই জিনিসটা যেন না হয়। আমরা চেষ্টা করব যে বিগত দিনে যেই ফ্যাসিবাদ এই দেশে ক্রাইম করে গেছে, মানুষের ভোটের অধিকার থেকে শুরু করে সব কিছুই কিন্তু বিনষ্ট করে দিয়ে গেছে এই সরকার। তো আসলে আমরা তরুণ সমাজ, যুব সমাজ চেষ্টা করছি যে এই জিনিসটা যেন না থাকে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি স্বাধীন এবং সকলের কথা বলার অধিকার থাকে এরকম একটা বাংলাদেশ চাচ্ছি। এই জন্য আমরা প্রচেষ্টা করছি। আর আপনি যেটা বললেন যে কালোবাজারি, এটা যেন বিগত দিনে ছিল, ইনশাল্লাহ এই আগামী বাংলাদেশে এটা হবে না, ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সাধারণ মানুষের সঙ্গে। সামনে রমজান মাস চলছে, সামনে ঈদ কেমন উদযাপন হবে, দ্রব্যমূল্য কেমন আছে, এগুলো নিয়ে সাধারণ নাগরিকরা তাদের মতামত দিচ্ছিলেন। আমরা আবারও কথা বলবো, তার আগে যেতে চাই বিরতি থেকে ফিরে এসে আবারও শুনবো জনতার ভাবনা। সমসাময়িক নানা ইস্যুতে কথা বলছিলাম সাধারণ নাগরিকদের সঙ্গে। সামনে ঈদকে ঘিরে দ্রব্যমূল্য কেমন আছে, বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন সাধারণ মানুষের সঙ্গে। যেহেতু রাজনৈতিক ডামাডোলও শুরু হয়েছে, আমরা এবার একটু কথা বলতে চাই রাজনীতি নিয়ে। নতুন রাজনৈতিক দল, কোনো দল
স্থানীয় সরকার নির্বাচন আগে, কেউ জাতীয় নির্বাচন আগে চাচ্ছেন। আমরা রাজনীতির কথা বলতে চাই, নতুন একটি রাজনৈতিক দল হয়েছে, সেই রাজনৈতিক দলটিকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে স্বাধীন দেশে রাজনীতি করার সবার অধিকার আছে, সবাই দল তৈরি করতে পারবে, মতামত প্রকাশ করতে পারবে, এটাই তো স্বাধীনতা। গণতন্ত্রের জন্য ম্যাডাম জিয়া যেভাবে কাজ করে গেলেন, আমরা যেভাবে কাজ করে আসছি বিগত দিনে, এবং দেশের জনগণ যেভাবে চাইলো, তারই প্রেক্ষাপটে একটা বিপ্লব ঘটে দেশে একটা স্বাধীনতা বিরাজ করছে। তারপর আমরা কিন্তু স্বাধীন না, তাও দেখতে পাচ্ছি। কিন্তু স্বাধীনতা অনুযায়ী দল মত নির্বিশেষে সবাই যে কোনো কেউ দল গঠন করতে পারে, এটা তার রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার তো বটেই। সেইভাবে আমি অন্যভাবে দেখার কিছু নাই এখানে। সার্জিসটা হোক, এই হাসনাত হোক, যারাই করছে না কেন, আরও দল করতে পারে, কিন্তু দল করলেই তো হবে না। মানুষকে নিয়ে ভাবনা করার মেধা থাকতে হবে, দল পরিচালনা করার মতো যোগ্যতা থাকতে হবে, দেশকে নিয়ে কথা বলার মতো যোগ্যতা থাকতে হবে, দেশের ভাবনা থাকতে হবে, তাহলে দল করার সার্থকতা অবশ্য হতে পারে। আমি একটু জানতে চাই যে এখন একটি নতুন আলোচনা শুরু হয়েছে, সেটা স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে? রাজনীতির মাঠে এরকম একটা আলোচনা আছে। আপনারাও যেহেতু রাজনীতি নিয়ে কথা বলছেন, কোন নির্বাচনটি আগে হওয়া উচিত? দেখেন, আমি স্বাভাবিকভাবে চিন্তা করব যে একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য যে সময়টা দরকার, সংস্কারের আমরা কথা বলছি, সংস্কার চলছে, বাট সংস্কারের নামে যদি অন্য একটা পন্থা চালু হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই দেশের মানুষ কষ্ট পাবে এবং সবাই সাবলীলভাবে সে মেনে নিতে পারবে না। অবশ্যই দেশের জন্য আগে জাতীয় নির্বাচনটা প্রয়োজন, কারণ জাতীয় নির্বাচনটা হওয়ার পরে স্থানীয় নির্বাচনটা হলে সেটা আরও সুস্থ এবং সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হবে। তাছাড়া কিন্তু এখন দেখেন প্রশাসন নাই, একটা রাজনৈতিক সরকার যেভাবে দেশ পরিচালনা করে, যে ইনস্টিটিউশনগুলো পরিচালনা করে, এখন কিন্তু সেটা করতে পারছে না। আমি অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞ ডক্টর ইউনূস সাহেবের প্রতি, এবং সে এমন সময় দেশের হাল ধরেছেন, এবং সে যতটুকু পারে, সে রাজনৈতিক সরকার না হলেও দেশকে কিন্তু স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন মহল থেকে উস্কানি দিয়ে বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে অনেকেই, তারপরেও কিন্তু ঠান্ডা মাথায় কৌশল হলেও সে দেশটা পরিচালনা করছে। আপনি বলছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করছে না। আমরাও দেখেছি যে অপরাধ অনেক বেড়ে গেছে বিভিন্ন সময়। এটির কারণ কি, এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আসলে সক্রিয় করতে তো নাগরিকদের একটি ভূমিকা আছে, আমরা নাগরিক হিসেবে সেই দায়িত্ব পালন করছি কি না? ধন্যবাদ সাদ ভাই। এখানে একটা বিশাল ফ্যাক্ট কাজ করছে। রাজনৈতিক সরকার এমন একটি সরকার দেশের জনগণের মেনটেন নিয়ে আসে, জনগণের আস্থা নিয়ে থাকে, জনগণের ভাবনার মধ্যে থাকে। বাট বর্তমান সরকার তো জনগণের কোনো ম্যান্ডেট নিয়ে আসেনি। হ্যাঁ, বর্তমান সরকার যেটা আসছে, দেশটাকে স্বাভাবিক প্রক্রিয়ায় চালু করার জন্য আসছে, আমি যেটা মনে করি। আপনি দেখবেন 5 তারিখের পর থেকে আমরা যারা কাজ করেছি, মাঠে ছিলাম, অনেক মানুষ ছিনতাই, রাহাজানি, মানুষজন মারামারি কাটাকাটি করছে, চলছে। বাট 5 তারিখের পরে আমরা, আমি কোনো দলের পরিচয় বলছি না, আমরা সমাজের কিছু সচেতন মানুষ চেষ্টা করেছি যেন কোনো বাড়িতে চুরি না হয়, কোনো হামলা না হয়। অনেক মানুষ তো নিরীহ মানুষ আমলিক তো ছিল দেশে, তারা তো পালিয়ে যাবে না। কোনো আমলিক তো দেশ বিক্রি করে, বাড়ি বিক্রি করে অন্য দেশে চলে যাবে না, রোহিঙ্গা হবে না, তো হবে কি? হ্যাঁ, রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করবে, অন্য রাজনৈতিক দলগুলো মোকাবেলা করবে, আইনের আওতায় আনবে। কিন্তু প্রশাসনের প্রিভিয়াস যে 5 তারিখ আগে পুলিশ প্রশাসন যেরকম ছিল, আমি দেখছি এখন তাদের ভাবমূর্তি ওইভাবে ফিরে আনার চেষ্টা করছে। একটা মানুষকে ধরে নিয়ে যে মামলা দিয়ে দিচ্ছে, তার মামলা নাই, একটা অভিযোগ ছিল হয়তো 5 বছর আগে সে অন্য দল করতো, এই কারণে আওয়ামী লীগের কাছে সরকারের আমলে অনেক মানুষই শিকার হয়েছে এটার। সেই জায়গায় তাকে তুলে নিয়ে আপনি যে র্যাবে নিয়ে গেল, নিয়ে যা ছিনতাইকারী মামলা দিয়ে মার্কেটে ছেড়ে দিল, তার প্রেস্টিজ কতটুকু নেমে গেল, এবং তার এখনকার সময় এসে তার মনোভাব কতটুকু ক্ষুণ্ণ হতে পারে দেশের প্রতি এবং দেশের রাজনৈতিক দলের প্রতি, মানুষের প্রতি। এগুলোও চিন্তা করা উচিত। আপনার আওয়ামী লীগের যারা অপরাধী তাদের ধরছেন না, একটা অন্য দলের একটা ছেলে একটা কাপ গালি দিয়েছে, ওকে ধরে নিয়ে থানায় তুলে যাচ্ছেন। তার মানে কি, ওই ফ্যাসিবাদী পুলিশ এখনও আগের অবস্থানে আছে। আপনার কাছে জানতে চাই একটু, যেহেতু নারীরা এখন অনেক রাজনৈতিক সচেতন, আপনার কাছ থেকে আমার একই প্রশ্ন, যে আইনশৃঙ্খলা বাহিনী কি ঠিকমতো কাজ করছে না? যদি না করে, নাগরিক হিসেবে আমাদেরও তো একটা দায়িত্ব আছে, আমরা কি এই আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছি না? আসসালামু আলাইকুম। আমরা তো সহযোগিতা করার চেষ্টা করছি, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একটু ওদের যে কাজগুলো, সেই কাজগুলো ঠিক মতন করছে না, আগের মতোই আছে অনেকটা। এরা চেষ্টা করছে যে টাকা পয়সা বিভিন্ন দিক দিয়ে হেনস্তর করে, ধরে নিয়ে গেলে দেখা যাচ্ছে যে ওরা টাকা পয়সার মাধ্যমে অন্য কেস না দিলে অন্য কেস দিয়ে ফাঁসাই দেওয়ার চেষ্টা করছে। আমাদের একটা ছোট আছে, ভাই আছে, ওকে ধরে নিয়ে গেল, আপনার র্যাবে ধরে নিয়ে যে অন্য একটা ফাঁসাই দেওয়ার চেষ্টা করলো, ছেলেটাতে 4-5 দিন জেলও খাটলো। এগুলো কিন্তু করা উচিত না। ঠিক আছে, নতুন রাজনৈতিক দল নিয়ে আমরা একটু কথা বলতে চাই একটু, যে নতুন একটা রাজনৈতিক দল গঠন হয়েছে, সেই গঠন সম্পর্কে কিছু জানেন কি না, এবং জানলে সেই রাজনৈতিক দল সম্পর্কে আপনার মূল্যায়ন? ঘটনা হচ্ছে, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা দুটো ভাত ডাল ভাত নিয়ে আমরা শান্তি।
এটা যদি আমাদের থাকে ভালো থাকবো আমরা। আর দ্বিতীয় কথা, এই দেশের যুব সমাজই পারে সব কিছু কাঠামো ঠিক করতে, যুব সমাজই পারে, তাছাড়া সম্ভব না। যুব সমাজের উপরে যদি এই সরকার একটু তাগদ দেয় তাহলে যুব সমাজটা ঠিক হবে। হ্যাঁ, এদিকে ছাত্রদল করেছে, দল করার অধিকার সবারই আছে। হ্যাঁ, স্বাধীন দেশ, এ দেশে দল করবে সবাই। হ্যাঁ, কেউ নিষেধ নাই। হ্যাঁ, এগুলো আমার শেষ কথা। ধন্যবাদ আপনাকে। আমরা একটু তরুণদের কাছ থেকে জানতে চাই, যেহেতু তরুণদের রাজনৈতিক দল বলা হচ্ছে, তো সেই দলটা সম্পর্কে কিছু জানেন কি না, এবং জানলে আপনার মূল্যায়ন কি? না, তরুণরা যে বিপ্লবের মাধ্যম দিয়ে মানে ৩৬শে জুলাই যে গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে যে দলটা গঠন করেছে নাগরিক পার্টি, তো এই দলকে আমরা ওয়েলকাম করি। তারা যদি সুষ্ঠুভাবে দেশ বিনির্মাণের জন্যে সংগঠনটা চালিয়ে যেতে পারে তো দেশের জন্য ভালো, ছাত্রদের জন্য ভালো, জনগণের জন্য ভালো। আর ইয়াং জেনারেশন দেশে যদি যে কোনো কিছু বিপ্লব ঘটানোর জন্যে সম্ভব, অসম্ভব বলে কিছু নাই। আমরা হয়তো বই খাতাতে পড়েছি যে 1952, 1971 আমরা দেখিনি, কিন্তু আমরা ৩৬শে জুলাই দেখেছি। আর তার একজন সৈনিক আমি, সেই ৩৬শে জুলাইয়ের সৈনিক আমি, গণ অভ্যুত্থান থেকে উঠে এসেছি। আর 5 তারিখের পরে বিষয়টা হলো যে 5 তারিখের আগে আমরা কথা বলতে পারতাম না, একটা প্ল্যাটফর্ম ছিল না। আর 5 তারিখের পরে একটা দাঁড়ানোর স্পেস পেয়েছে, কথা বলার জায়গা পাচ্ছি। পাড়া মহল্লাতে দেখা যাচ্ছে উঠা বসার মতো স্পেস ছিল না। 10টা ছেলে নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে চায়ের দোকানে বসতে পারেনি। জামাত শিবির বলে চালান দিয়ে দিয়েছে, বিএনপি বলে চালান দিয়ে দিয়েছে, জিম্মি ছিল সবাই। এখন পার্থক্যটা কি? আমরা একসাথে বড় ভাই, ছোট ভাই, মুরব্বী সবাই মিলে একসাথে চলাফেরা করতে পারছি। আর যারা শাসন করেছিল তারা হয়তো দেখা যাচ্ছে গা ঠাসা দিয়ে আছে, কিন্তু তারা যে আমলে এই 17 বছর যে জুলুমটা করেছে তাদেরকে বোধহয় এক কোনাও করা হয়নি। আপনি যেহেতু জুলাই অভ্যুত্থানের একজন সৈনিক, মাঠের সৈনিক, আপনার কাছে তাহলে তো প্রত্যাশা, আমার প্রশ্ন যে তাহলে পরে এই রাজনৈতিক দলের কাছে আপনার প্রত্যাশা কি? এদের কাছে প্রত্যাশা এতটুকুই যে ক্ষমতায় যেই যাক, একজন যদি ক্ষমতায় থাকে, তো ক্ষমতায় থাকার পরে সে বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, একভাবে যদি ক্ষমতায় থাকে, তারা চাবে যে তারা একটা ক্ষমতার বিরাজমান করে থাকে, মানে চেয়ারের অবস্থান কেউ ছাড়তে চায় না। তো সেই জায়গা থেকে প্রতিবাদ করার জন্য কাউকে লাগে। প্রতিবাদ করার জন্যে আমি একটা কাজ করছি, সেটা ঠিক না ভুল, সে ভুল ধরার জন্য কাউকে লাগে। সেটা হয়তো দেখা যাচ্ছে বিরোধী দল, বিরোধী কোনো সংগঠন। তো বিরোধী কোনো সংগঠন থাকার জন্যে আন্দোলনমুখী সংগঠন হিসাবে আমি তাদেরকে ওয়েলকাম করি। তারা থাকুক, দেশের ভালো মন্দ খারাপ যেটাই হোক তারা দেখুক। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই তরুণ প্রজন্মের সঙ্গে, যেহেতু কথা বলছি, তরুণ প্রজন্মের আরেকজন প্রতিনিধির সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার কাছ থেকে আমার একই কোশ্চেন, যে নতুন যে রাজনৈতিক দলটি হলো, আমরা বলছি যে তরুণদের রাজনৈতিক দল, সেটির কাছে আপনার প্রত্যাশা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। যে নতুন যে রাজনৈতিক দল হয়েছে জুলাই বিপ্লবের পরে, তাদের কাছে আমাদের একটাই আশা থাকবে, যেহেতু তারা জুলাই বিপ্লবে সামনের সম্মুখে থেকে তারা লিডিং পর্যায়ে ছিল, তো তাদের কাছে আমাদের আশা যে তারা যেভাবে এই দেশটাকে আওয়ামী লীগের যে ফ্যাসিজম যে ছিল 17 বছর, যে 17 বছরের ফ্যাসিজম তাড়ানোর পরে এই দেশটাকে পুনর্গঠনের জন্য তাদের কাছে আমাদের আশা যে তারা যেন পূর্ণ সহযোগিতা করে এই দেশটাকে পুনর্গঠনের জন্য। এই ফ্যাসিজম যেন আর না থাকে এই দেশে, সবার যেন কথা বলার অধিকার থাকে, ভোট দেওয়ার অধিকার থাকে, সবাই যেন একে অপরের প্রতি শ্রদ্ধার আচরণ থাকে, এই আমি বলতে এদের কাছে এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সাধারণ মানুষদের সঙ্গে, তাদের সঙ্গে কথা বলেছি নতুন রাজনৈতিক দল নিয়ে, নতুন রাজনৈতিক দলের প্রত্যাশা নিয়ে এবং আগামীতে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন সে বিষয়ে। আপনাদের সঙ্গে রাজশাহী থেকে আছি আমি কাজী শাহেদ। সমসাময়িক নানা ইস্যুতে কথা বলছি সাধারণ মানুষদের সঙ্গে। কথা বলেছি রমজান মাসে নিত্যপণ্যের দাম এবং সামনের ঈদ প্রস্তুতি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে, সেই সঙ্গে নতুন রাজনৈতিক দলের কাছে সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটি নিয়েও আমরা একটু কথা বলতে চাই। জুলাই অভ্যুত্থানের যে সৈনিক, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাই, জুলাই অভ্যুত্থানে আপনি মাঠের কর্মী ছিলেন, নতুন রাজনৈতিক দল, ছাত্রদের একটা সংগঠন, সব কিছু মিলে তাদের কাছে আপনার প্রত্যাশা কি? সেই রাজনৈতিক দলটিকে আপনি কোন জায়গায় দেখতে চান? আসসালামু আলাইকুম। ৩৬শে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভিতরে যে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, তার ভিতরে শুধু যে একাই ছাত্র জনতার ছিল তা না, তো সাধারণ জনগণও ছিল, বা বিভিন্ন দলের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাই মিলে যে একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা মাঠে নেমেছিল, তারা আজকে সাকসেস। 5 আগস্টে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছিলাম,
তো ওখান থেকে যখন আমি চিকিৎসা নিয়ে আমি বাসায় আসি, আমাদের এলাকার বড় ভাই আরিফুজ্জামান সোহেল ছাড়া এই ব্যতীত আমরা দলের কোনো সাপোর্ট পাই নাই বা আমাদেরকে কেউ খোঁজ খবরও নেয় না আমাদের। তো নতুন সংগঠন যেটা ছাত্র জনতা তৈরি হয়েছে ছাত্রদের, তাদের কাছে একটাই প্রত্যাশা যে যারা বিগত দিনে আহত হয়েছে বা নিহত হয়েছে, যাদের দ্বারা বা যাদের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ পুনর্গঠন হয়েছে, নতুন তাদেরকে একটু মূল্যায়ন করা দরকার। যে তাদেরকে দিয়ে জানি মানে কখনো কোনো মানে আবার নতুন করে কোনো গেম খেলতে না পারে কোনো সংগঠন, এই তাদেরকে দিয়ে একটা পুনরায় মানে সুন্দরভাবে একটা বাংলাদেশ করার, বা তাদেরকে যে যারা ছাত্র জনতার আন্দোলন ছিল তারা যে খুব একটা মানে হাই সোসাইটি ফ্যামিলির লোকজন তাও কিন্তু না, তারা সাধারণত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লোক বলতে গেলেই চলে। তো তাদের যে ছোটোখাটো একটা জানি কোনো চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। আর সর্বশেষ কথা হচ্ছে যে এখন অন্তর্বর্তীকালে সরকার যে আছে, আমাদের যে আমরা আগে দেখেছি যে বাংলাদেশে কিন্তু অনেক বড় কিছু ঘটনা ঘটে গেছে, যেরকম হচ্ছে আমাদের পিলখানার হত্যা মামলা, তারপরে শাপলা চত্বরের, আর এখানে আসা হচ্ছে আমাদের 5ই আগস্টের যে ঘটনা, এই বিচারগুলো যেন পুনরায় তারা মানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন এই বিচারগুলো হয়, এই প্রত্যাশাই করি। ধন্যবাদ আপনাকে। সুষ্ঠুভাবে যেন এগুলোর বিচার হয়। আমি একটু আপনার কাছে জানতে চাই, নতুন রাজনৈতিক দল নিয়ে আমার প্রশ্ন আপনার কাছেও, তাদের কাছে আপনার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। আসলে ছাত্ররা স্বাধীন করেছে ঠিক আছে সব কিছুই, কিন্তু স্বাধীন করেছে তাই বলে যে তারা নির্বাচন করবে এটা তো আসলে ঠিক না। মানে নির্বাচন সবার দ্বারাই মানায় না, তাই না? আসলে তারা নির্বাচনে দাঁড়ায়ছে ভালো, জনগণ দেখুক তারা কি করে জনগণের জন্য। দেশের মধ্যে অনেক গরিব দুঃখী মানুষ আছে, দেখা যায় দিন আনে দিন খায়, তাদেরকে দেখে না, কিন্তু তাদের থেকে ভ্যাট ট্যাক্স নিতে ছাড়ে না কখনো। হ্যাঁ, এই কারণে বলবো এমন একটা সরকার আসুক তাদেরকে যেন দেখে, তাদেরকে তাদের আশেপাশে যেন থাকে তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসছেন, তিনি ভালোভাবে দেশ পরিচালনা করছেন এবং সংস্কার করছেন, এটা ভালো কথা। কিন্তু আমরা চাই নতুন কোনো রাজনৈতিক দল আসুক, কারণ একটা দেশকে শক্তিশালীভাবে, দক্ষভাবে, সুপরিকল্পিতভাবে চালাতে হলে দক্ষ রাজনৈতিক একটা দল দরকার, যা বাংলাদেশে আওয়ামী লীগ বাদ দিয়ে অন্যান্য দলগুলো আছে। তো আমরা আশা এবং প্রত্যাশা করব যে সেই দলগুলোর মধ্যে যদি একটা আসে, তবে তারা এই আওয়ামী লীগের থেকে ভুল থেকে শিক্ষা নিয়ে তারা বুঝতে পারবে যে আসলে দেশের জনগণের কথা, ছাত্রদের কথা, বিভিন্ন কোটা সংস্কার থেকে ধরে A to Z সকল কথাগুলো তারা বুঝতে পারবে এবং তারা আওয়ামী লীগের মতো আর পুনরায় ভুল করবে না। তবে আমি আশা করি নতুন রাজনৈতিক দল আসা প্রয়োজন এবং ছাত্রদের মাথাতে সেই চিন্তাভাবনাটা যেন আসে, কারণ ছাত্ররা তো দেশ চালাতে পারবে না। কারণ ছাত্ররা আন্দোলন করে ফ্যাসিবাদ সরকারকে পতন ঘটিয়েছে, এটা আমি সাধুবাদ জানাই। ছাত্রদের দ্বারা, এত তরুণ প্রজন্মের দ্বারা দেশ পরিচালনা সম্ভব না। দেশ পরিচালনা করতে হলে অভিজ্ঞ রাজনীতিবিদ দরকার, আর সেই অভিজ্ঞ রাজনীতিবিদ আওয়ামী লীগ ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান আছে, অন্যান্য দলগুলো আছে। তো সেই দলগুলোকে হয়তো আহ্বান জানাই এবং তাদের মাধ্যমে নতুন কিছু হবে এবং তারা ভুল থেকে শিক্ষা নিয়েছে। আমি আশা ব্যক্ত করি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ সুন্দর হবে এবং রাজনৈতিক। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এইখানে, আরেকটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে নতুন রাজনৈতিক দল, তারপরে জিনিসপত্রের দাম, আমরা সবগুলো নিয়েই কথা বলেছি। আমরা একটু জানতে চাই যে এই যে 7 মাস বা 8 মাস সময় ধরে নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে, নারীদের অধিকার কতটা প্রতিষ্ঠিত হলো এবং নারীরা আসলে আগের চেয়ে বেশি স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে কিনা? 5ই আগস্ট সরকার পতনের পর নতুন সরকার আসছে, তারপরে দেশে তো আমরা সবাই জানি যে 2-3 মাস যাবৎ প্রচণ্ড বন্যা হয়েছে। বন্যা পরিস্থিতিতে বিভিন্ন ফসল উৎপাদন হতে পারেনি, বিভিন্ন ফসলের ক্ষতি, বিভিন্ন জায়গার ক্ষতি হয়েছে, সরকার একটু হিমশিম খাইছে। কিন্তু এটা আমাদের ধৈর্য ধরা উচিত, কারণ একটা সরকারের পতনের পর নতুন একটা সরকার এসে এই যে হালগুলা ধরে আমাদের সুবিধার্থে, আমাদেরকে ভালো রাখার জন্য যে পদক্ষেপ নিয়ে উনি আগাইছে, তার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ, ছাত্রদেরকে ধন্যবাদ। এবং আমি চাবো ওনার কাছে যে উনি আমাদেরকে এই যে 16 বছর ধরে যে আমরা একতান্ত্রিকভাবে ছিলাম, ওনার মাধ্যমে এখন আমরা আমাদের নির্দিষ্ট সরকারকে পাবো। আর প্রত্যেকটা সরকারেরই উচিত নিরপেক্ষ ভোট করে, সে যে সরকার জনগণ চায় যে সে 10 বছর থাকবে। আর আমরা সরকারের কাছে এটাই চাই, আমরা জনগণ চাই যে যাদের কাছে খাদ্য, বস্ত্র, বাসস্থানের সুবিধা, নিরাপত্তার সুবিধা, আইনের সুবিধা, এটা আমরা আর কিছু সরকার কাছে চাই না। সুন্দরভাবে এই সরকার কি নারীদের নিরাপত্তা দিতে কতটা সক্ষম হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, দ্রব্যমূল্য আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমরা চাই আমাদের সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্দিষ্ট একটা
একটা দলে পৌঁছায় দেওয়া এই ডক্টর ইউনূস বা এই সরকারের কাছে এটাই আমাদের আবেদন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সাধারণ নাগরিকদের সঙ্গে, তারা সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেছেন। আজকে এ পর্যন্তই। আমরা অন্য কোনো দিন অন্য কোথাও অন্য কোনো এলাকার জনতার ভাবনা শুনবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সঙ্গে থাকুন।